গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প, মানুষ যেমন। জনম অন্ধ ছেলেটা একই জায়গায় বসে থাকে। ওই যে ভাঙাচোরা প্ল্যাটফর্মখানা, তার গায়ে ওই যে গরিব মতন স্টেশন চাতাল, তার কোলে ওই যে কঙ্কালসার গোটা তিনেক সিঁড়ি, তারই একেবারে শেষ ধাপিতে কোনাটুকু জায়গা নিয়ে বসে থাকে হাঁটু মুড়ে, হাড় লিকলিকে হ্যাংলাপানা চেহারা, গায়ের রং সবজে বরণ, এক মাথা রুখা সুখা চুল। জন্মকালে নাম ছিল বারিন না হারিন, কি যেন একটা। তা সে নামে এখন নিজের ঠাকুমাও ডাকে না তাকে। নামটা ভারী অপয়া যে। নাম দেওয়ার পরই হঠাৎ একদিন আলটপকা একটা জ্বরে মরে গেল ছেলেটার বাপ। তারপর কটা দিন যেতে না যেতে দুম করে পালালো তার মাটাও, দালালপুর হাটের এক কাপড় ব্যবসায়ীর সঙ্গে। সেই থেকে বুড়ি ঠাকুমাই অন্ধের যষ্টি হয়ে আছে। আর আছে রেবতী বৈরাগী, যার কাছে মনে প্রাণে সব কথা উজাড় করে দেয় বালক। অন্ধকার চোখ অন্ধকারে ভাসিয়ে রোজ একবার সাঁঝবেলায় প্রশ্ন করে, আজ তার দেখা পেলে গো ঠাকুর? ও ঠাকুর। রেবতী বৈরাগী তখন হয়তো সবে এসে বসেছে তাদের দাওয়ায়। প্রশ্ন শুনে রোজ একবার তার ডানা মেলা চোখ দুটো দুঃখ ব্যথায় ছটফট করে ওঠে। ছেলেটাকে মিথ্যে বলতে প্রাণ চায় না, আবার সত্যি বললেও হৃদয় কাঁদে। ভাঙা স্বরে উত্তর দেয়, পেলাম গো বটে। কি দেখলে? আজ দেখি সে পদ্ম হয়ে ফুটে আছে হরিণ দিঘির জলে। কোনোদিন বলে গাঙের জলে ঢেউ হয়ে দুলছিল আজ, যেই না জোয়ার এলো। আমার কথা বললে তাকে? বলিনি আবার, দেখা হতেই বললাম, ছেলে তোমার পথ চেয়ে আছে গো বৌঠান, একবার গিয়ে দেখে এসো তাকে। বললে যাব গো, তাকে ছেড়ে থাকতে আমারও কি মন কাঁদে না? বললে এ কথা? ছেলেটি জিজ্ঞেস করল। অন্ধ ছেলের চোখ দুটো টিপ টিপ করে ওঠে, ছাই বরণ দুটো মণি ওড়াউড়ি করে খাঁচাবন্দি পাখির মতো। কবে সে আসবে? আসবে আসবে, না এসে যাবে কোথায়? মায়ার ফাঁদে পৃথিবীটাই ধরা পড়ে আছে যে। রেবতী বৈরাগী ছেলেটার মাথায় হাত রেখে কথা ঘোরাতে চায়। এসো, আজকে একটা নতুন গান শেখাই তোমাকে। ছেলেটার চোখ তবু ছটফট করে মরে। ঘর বিভাগী বৈরাগীরও চোখ জ্বালা করে তাই দেখে। এমন একটা ছেলে ফেলে কি করে যে পালায় মানুষ, ভাবতে ভাবতে ধরা গলায় গান ধরে। ও সুখ কোথায় উড়ে যাস, নিজের বুকে খোঁজ করে দেখ। হেসেল থেকে ছেলে ঠাকুমা ডাকে, ও শতদল, সতুরে, ভাত বেড়েছি, খাবি আয়। হ্যাঁ গো হ্যাঁ, বাড়ির নয়, সুরের নয়, ছেলের এখন নাম হয়েছে শতদল। বৈরাগী ঠাকুরই নতুন করে রেখেছে সে নাম। শতদল থেকে শত, শত থেকে সতু। তা ছেলেটা শতদলের মতোই ফুটে থাকে বটে সারাটা দিন। অমন একটা ভাঙা ফাটা ইটবালির জমিনটাতেও বসে থাকে একভাবে। কানের কাছে যখন তখন ভ্যান রিক্সা ভেপু বাজায়, মানুষজন কিচমিচ করে। হঠাৎ হঠাৎ কান ফাটিয়ে ডাক ছাড়ে আপ ডাউনের ট্রেনগুলো স্টেশনের ভেতর থেকে। ভাঙা সিঁড়ির একটু তফাতে একফালি মেঠো ভূমিতে দাঁড়িয়ে এক বৃদ্ধ পিপুল গাছ। শাখা প্রশাখা তার এই যদি ছায়া পাঠালো তো এই ঝনঝন রোদ। অন্ধ বালক সেই রোদ ছায়াতে বসে থাকে একলা মনে, বসে থাকে আর সুরের মনে সুর ভাষায় ধুলো বাতাসে। আহা, কি ভাব সেসব গানে! যেমন তার কলি, তেমনি হৃদয়ের তার ছেঁড়া সুর। অংশুপতি কুণ্ডুর মতো ঘোর বিষয়ী মানুষটারও বুক কেঁপে ওঠে মাঝে মাঝে। বুকের দোলায় গোটা অঙ্গ দুলতে থাকে। তালপাতার পাখা থেমে যায় হাতের মুঠিতে। দাড়িপাল্লার আড়াল থেকে কখনো বা হাঁক দিয়ে ওঠে, আরেকবার ধর দেখিনি সুরটা, ওরে ও শতদল। অন্ধ ছেলে থমকায় দু এক পালক। পোটলায় বাঁধা পান্তার বাটিখানা হয়তো বা খুলতে গিয়েও সরিয়ে রাখে পাশে। কোন গানটার কথা বলছো গো জ্যাঠা? আরে এই তো গাইলি একটু আগে। ও, থমকানো মুখে হাসি ফোটে ধীরে ধীরে, ফুল ফোটার মতো।
সরু গলা লম্বা শিরা দুটো নেচে ওঠে সেই সঙ্গে। বুকের গাঙে আসছে তুফান, ওমন নৌকো বাঁধবি চল। আহা, রেবতী বৈরাগী একখানা গানও বাঁধে বটে, ও মন নৌকো বাঁধবি চল। অংশুপতি মাথা দোলায়। ছন্নছাড়া বৈরাগীটা নিজেই যেন এক সুরের আকর, নিজের তালে গান বাঁধে, নিজেই সুর বনে তাতে। তারপর সে গান যত্ন করে বিছিয়ে দেয় কানা ছেলের কণ্ঠে। অংশুপতির বুকের মাঝখানটা কেমন গুড় করতে থাকে। কোনোদিন পাল্লায় মাল তুলে বাটখারা দিতে ভুলে যায়। বাটখারা চাপায় তো মালের কথা মনে থাকে না, খদ্দের তাগাদা দেয়, কি হলো কুণ্ডুরপো, মাল মাপো। অংশুপতি সম্বিত ফেরে ঝটপট। খদ্দেরদের হাতে মাল দেবার সময় সে 3 বার করে পয়সা গুনে নেয়। ভাবের ঝোঁকেও বিষয় বুদ্ধি হারায় না কখনো। খদ্দেরদের হাতে শিশি থেকে গড়িয়ে আসা তেলটুকুও কাঁচিয়ে তোলে নিজের তেলের টিনে। বাইরে সাইনবোর্ডে খড়িমাটি দিয়ে লিখে রেখেছে, আজ নগদ কাল ধার। তা এই হেন অংশুপতিকে কাজ ভোলায় আরেকজন, সে হলো গিয়ে রাজকুমারী। ও রাজার কন্যে নয়, একেবারেই আধ বুড়ি আধ পাগলি মেয়ে মানুষ একটা। থাকে নাকি সেই গঞ্জের বাজারের পেছন দিকে, 2 হাত সমান এক হোগলার চালার নিচে। একসময় নাকি বাঁধা ঘর ছিল তার মহকুমা শহরে। নিত্যদিন খদ্দের আসতো সেখানে, বড় বড় চাই সব, দারোগা, মহাজন, আড়তদার। সন্ধে নাবলেই ঘরের বাতি জ্বালিয়ে সেজে গুজে বসে থাকো রানীর মতো, আর রাত পোহালে পয়সা গুনে বাক্সে তোলো। সেসব ভরা বাক্সগুলো কি করে যে শূন্য হয়ে গেল একে একে, রোগেই গেল সেসব নাকি ভোগে, না রাজকুমারী অত শত ভাবতে পারে না আজকাল। বয়সের সঙ্গে সঙ্গে মাথাটাও তার বুড়িয়ে গেছে এক্কেবারে। হ্যাঁ, রোগে তাকে ধরেছিল বটে। কবে যেন ধরেছিল, কত যুগ আগে কে জানে। তখন থেকেই বুঝি মানুষ আসা বন্ধ হয়েছে তার ঘরে। কোন মানুষটাই বা অমন কাল রোগ দিয়ে গেল তার শরীরে? মাছের বাজারের আড়তদার, নাকি গাংপাড়ের সেই ফর্সাপানা মহাজন, নাকি গঞ্জের বাজারের সবজিওয়ালাগুলো, নাকি আর কেউ? রাজকুমারী জানে না সেসব। দুনিয়ার মানুষের মুখ কবে থেকে সব এক রকম হয়ে গেছে তার কাছে, শুধু শুধু একটা মুখ ছাড়া, তাও কেমন ঝাপসা মতন। সেই যে যার নাম ছিল অষ্ট না বিষ্টু, না, তার নামটাও আর ঠিক ঠিক মনে নেই রাজকুমারীর। মনে আছে শুধু একটা মুখের আদল, লম্বা পানা, বড় বড় চোখ। মহকুমার গলিটাতে এক বুড়ি মেয়ে মানুষের কাছে রেখে দিয়ে মুখটা তাকে বলেছিল, ভয় নেই রে কুসমি, মাসির কাছে টুকুনখানিক থাক, আমি এই গেছি আর এসছি। নাম তার মনে নেই, মুখ আবছা, শেষ কথাটাই শুধু অস্পষ্ট আজও আধা পাগল মেয়ে মানুষটার কাছে। কথা কটা মনে পড়লেই বুক কেমন হু হু করতে থাকে। এতদিন পরেও গলগলিয়ে কান্না আসে কুসমির, থুড়ি কুসমি না, রাজকুমারীর। কান্না ক্রমে গান হয়ে যায় গলায়। মেয়ে মানুষটার তখন কাঠির মতো শরীর দুলিয়ে নিজেকেই যেন ভ্যাংচায়। নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না, সে আসবে বলে কথা দিয়েও কেন এলো না। অংশুপতি কুণ্ডু অবশ্য এত বৃত্তান্ত জানে না, যেমন জানে না চায়ের দোকানি হারুপাত্র কিংবা ভ্যান রিক্সাওয়ালা বংশী বিশুর দল। মেয়ে ছেলেটাকে নিয়ে বিনি পয়সায় মজা লোটে তারা সকলেই, যখন তখন যেমন খুশি কোনো একটা স্টেশনে নেবে পড়ে রাজকুমারী। নাবলেই হলো আর কি। এতটুকুন হাকুচ কালো খয়াটে শরীর, খসখসে খড়ি ওঠা গায়ের চামড়া, মাথার চুল সন্ন্যাসীদের জটার মতো, তাতে আবার পুরনো এক টুকরো লাল ফিতের ফুল। কবেকার এক রংজলা ডেক্রন শাড়ি কুচি দিয়ে পড়ে, তোবড়ানো গালে লাল রং মাখে, ঠোঁট রাঙায় তেলাকুচোর ফল দিয়ে, কোটর বসা চোখে ঢ্যাবড়া করে কাজল টানে নাকি চোখ দুটো অমনিই মশি লেপা। অবশ্য ওইটুকুনি না সাজলে লোকে দুদণ্ড তাকাবে কেন তার দিকে? না সাজলে নাচ জমবে কিভাবে? আর না নাচলে পয়সা নেই, পয়সা না পেলে ভাবতে গেলেই পেটের নাড়িগুলো খিদেতে দাপাদাপি করতে থাকে রাজকুমারীর। হুটপাট বেরিয়ে পড়ে ধুলো কাদামাখা ঝুপড়ি থেকে, এরপর এখান থেকে সেখানে যায়। পেটে যেদিন দানা পানি পড়ল দুটো,
তো সেদিন সেই মুখটাকে খুঁজে মরে ঘোলাটে চোখে। আজও, এতকাল পরেও অভ্যেস। লোকে শুধোয়, কি দেখছিস রে মুখের দিকে আমার? ফ্যাল ফ্যাল করে বুড়ো ভেড়ার মতন হলদেটে চোখের মণি দুটো তখন চিকচিক করতে থাকে। তোরেই খুঁজি নাগর আমার, জীবন গেল তোরেই খুঁজে বলেই নাচ শুরু করে। ডান হাতে কাপড়টাকে ঘাগড়ার মতন ফুলিয়ে ঘুরে ঘুরে নাচে। তবে তেমনভাবে আর নাচতে পারে কটা দিনই বা। বসি পেটে নাচ জমে না যে, নাচতে গেলে হাঁপিয়ে পড়ে। কালো কুটো শরীরটা হাঁপায় তখন হাঁপড়ের মতো, খিদেতে চোখ ঝিম মেরে আসে। এবার একটা ডাবল রুটি দাও, দাও না গো। অংশুপতি হ্যাঁ হ্যাঁ হাসে তাই দেখে। দেব দেব, তার আগে আরেকখানা নাচ দেখা। সেই যে রে সেই নাচটা। হারু চাচায় চায়ের দোকান থেকে। রুটি কি মাগনা আসে? অ্যাঁ, নাচ হোক, চাও দেব তাহলে। বংশী দূর থেকে সিটি বাজায়, নাচ মেরি জান ফটাফট। নিত্য অংশুপতিকে চোখ টেপে। মাগির সাজের বাহার কেমন দিনকে দিন খুলছে দেখেছ অংশুদা? কপালে আবার কাঁচ পোকার টিপ সেটেছে। মানায়নি বলো না গো। রাজকুমারী কোমরখানা বেঁকাতে গিয়েও পারে না, মাজা খচখচ করে ওঠে। দিনভর কোথাকার থেকে যে কোথায় হেঁটে মরতে হয়, হাঁটাই সার। আজকালকার মানুষজন বড় শেয়ানা। দুদণ্ড দাঁড়িয়ে নাচ দেখে বটে, তারপর পেছন ঘুরে টিপ্পনি কেটে চলে যায় যে যার মতো। হাত উল্টে আধলাটাও দিতে চায় না ঝট করে। অংশুপতি কুণ্ডুই শুধু দিয়ে ফেলে মাঝে মাঝে। নাচ দেখে মনটা খুশি হলেই দরাজ গলায় দোকানের ছোকরাটাকে বলে, দে, দিয়ে দে কোয়াটার একখানা। সঙ্গে তবে ভেলি গুঁড়ো দাও না একটুখানি। রাজকুমারী আঁকা ভুরু এদিক ওদিক ওড়াবার চেষ্টা করে। ঠিক ঠিক আর ওড়ে না, কেমন একটা ভাঁজ পড়ে। রং মাখা গাল তুবড়ে মুচড়ে ঢুকে যায় মুখগহ্বরে। এসব দেখেই অংশুপতির রসে বসে দিন কাটে। কারবারের ফাঁকে ফাঁকে মাপ মতো রস টেনে নেয় বুকে, রস নিয়ে খেলা করে। আর মাঝে মাঝে দোকানের ছেলেটাকে ধমকে ওঠে, ঠিকভাবে মাপ, ঠিকভাবে মাপ। আহা, অতখানিক চিনি ফেলে দিলি। সকাল গড়িয়ে দুপুর আসে, দুপুর গেলে বিকেল, তখনও হয়তো বসে বসে গান গেয়ে চলেছে অন্ধ শতদল। ঠাকুমা বুড়িটা তাকে নিতে আসে তারও পরে, এক্কেবারে সেই সাঁঝের মুখে। ঘরের মানুষ ঘরে ফেরে যখন, স্টেশন বাতিরা টিপ টিপ জ্বলে ওঠে। স্টেশনের ওপারে সন্ধ্যা বাজার বসে। লাইন পাড়ের চোলাইখানায় আসর জমতে শুরু করে। ঠাকুমা বুড়ি এসে নাতি তোলার আগে পয়সা তোলে। 5 পয়সা, 10 পয়সা, 20 পয়সা, 25 পয়সা, কোনো দিন 5-6 টাকা অবধি পৌঁছে যায়। তবে তা কোনো কোনো দিনই। যেসব দিনে হাট বসে দালালপুরে, বড় বড় ব্যাপারী আসে সেসব দিনে। বাকি দিন 2, 2.5 কি 3, মেরে কেটে 4। গুনে গুনে পয়সা তুলে বুড়ি আঁচলে বাঁধে। সেই আঁচলে ঘাম মুছে নেয় নাতির মুখের। সোহাগ মাখা গলায় বলে, ও দাদু, পান্তা টুকুন সব খেয়েছিলি তো? জিজ্ঞেস করার কারণও আছে। অংশুপতির মুখে শুনেছে নাতি নাকি প্রায়ই তার পান্তার ভাগ দেয় আধবুড়ি বেবুসেটাকে। মাসি বোনপো হয়েছে নাকি দুজনে। ঘুরে ফিরে তাই রোজই এক প্রশ্ন করে। শান্ত নাতি ঘাড় নাড়ে। ডবকা মতন টিফিন বাটিটা হাতড়ে হাতড়ে তুলে নেয় বগলের কাছে। হলুদ ছোপ দাঁতে হাসি ফোটে। কাল আমাকে বাদাম নাড়ু কিনে দিবি দুটো? কেন কেন? রাজকুমারী মাসিকে দেবো। খবরদার, বুড়ি ঝনঝনিয়ে ওঠে। তোকে না বারণ করছি তার সঙ্গে কথা বলতে? নাতি তবু বলে, মাসি বড় ভালো গায় রে ঠাকমা। হ্যাঁ রে, গাক গিয়ে। তোর মা মাসি পাতাতে হবে নি, অনেক মা মাসি দেখলাম। ছেলেটা তখন চুপ মেরে যায়, মুখখানা থমথম করে ওঠে। ঠাকুমা বুড়ি আদর করে কাছে টেনে তখন বলে, চল তোকে কাঠি আইসক্রিম কিনে দেবো চল। কোনো দিন বলে, তোর জন্যে কেমন কুচো চিংড়ির ঝোল রেঁধে এনেছি দেখবি চল, আর গরম গরম ভাত। ঠাকুমার কাঁধে হাত রেখে নাতি উঠে পড়ে এক সময়। পা ঘষে ঘষে এগোয় মেঠো পথ ধরে। যত দূর চোখ যায় দুধারে শুধু ধান ভূমি আর খোলা আকাশ আর ছড়িয়ে থাকা গাছগাছালি। সেসব পেরিয়ে মাইল দেড়েক হাঁটলে তবে দুধ কুমড়ো গাঁ। গাঁয়ের পূব কোণে বুড়ির ছোটোখাটো ভিটে। রেবতী বৈরাগীর চালা তার কিছুটা আগে, গাঁয়ের একটু বাইরে।
একেবারে ফাঁকা ধান বাঁধার মন্ত্রীখানে। যেতে যেতে ঠাকুমা নাতি ক্ষণিক দাঁড়াবে বৈরাগীর দুয়োর ধারে, দাঁড়াবেই। ও বৈরাগী ঠাকুর, ঘরে ফিরেছ নাকি? বৈরাগী এক ছুটে দালান ধারে এসে দাঁড়াবে সে সময়। এসেছি ভাই শতদল, এই তো এলাম। কদ্দূর গেছিলে গো আজ? সে অনেক দূর, নদী পেরিয়ে নৌকা বেয়ে সোনা বাঁধ, সেখান থেকে গাজির গা, ইছেপুর। বুড়ি হিসেবি প্রশ্ন তুলবে, কত মিলল? এই মিলল, প্রাণ পাখিটার পেট ভরাতে যতটুকু খুঁত লাগে আর কি। বুড়ি সাবধানে চারদিক দেখে নেবে তখন। না, ধারে কাছে কেউ নেই তেমন। ভাঙা ঘরের চাল উড়িয়ে উদম বাতাস ঘুরছে শুধু। সেই বাতাসে স্বর মিলিয়ে প্রায় দিনই ফিসফিস করে উঠবে বুড়ির গলা। সতু আজ মোটে 2 টাকা রোজগার করেছে গো ঠাকুর, 2 মুঠ চাল যদি ধার দাও। বৈরাগী নির্মল হাসবে তখন। তার চাল বিনা বুড়ির যেন জল ফোটে না। হাসতে হাসতে বলবে, ঘরে যাও গো মাসি, আমি আসছি। শতদল এত কথা শুনেও শোনে না যেন। বৈরাগীকে দেখলেই মনু তার ডানা ঝাপটাতে শুরু করে দেয়। কি হয়েছিল আজ মা? সোনাবাঁধের মাছরাঙা না গাজীপুরের রোদ্দুর? ভাবতে ভাবতে আধার নামা আকাশে পাঠিয়ে দেবে জ্যোতিহীন চোখ দুটোকে। তারারা তখনও সব ফুটেছে, কি ফোটেনি? ঝিমঝিম বাতাস দুলছে নিম সজনের ডালে। পৃথিবীর চোখে ঘুম নাপছে। সেই তন্দ্রা তন্দ্রা ভাবটুকু ছিঁড়ে তখনই হয়তো হঠাৎ উড়ে যাবে কোন একলা পাখি। ঘরে ফিরতে দেরি হয়ে গেছে যার। পাখিটাকে শতদল দেখতে পাবে না, শুধু শুনবে তার ডানার শব্দ। শব্দটুকু বুকে নিয়ে ঘরে ফিরবে চুপচাপ। বাঁশের খুঁটিতে হেলান দিয়ে নিঝুম বসে থাকবে, অপেক্ষা করবে আরেকটা শব্দের, বৈরাগী ঠাকুরের পায়ের শব্দ। তারও পরে রাত আরও গভীর হলে অংশুপতি কুণ্ডু ঘরে ফেরার পথে রোজ একবার শুনতে পাবে 2 গায়কের গলা। গায়ক নয়, 2 ভাবের ভাবুক ভাবের রসে মজে আছে। যেদিন অংশুপতি লাইনের ধার থেকে 2-1 পাত্র চড়িয়ে আসে গলায়, সেদিন একবার করে দাঁড়ায় শতদলের ঘরের সামনে। মাতাল গলায় সুর আনতে চেষ্টা করে, পারে না। রাত গড়িয়ে চলে। দিন তো আসে রোজই, নিয়ম করে, রোজই চলে যায়। তবু তার মধ্যেও এক একটা দিন কেমন যেন অন্যরকম হয়ে যায়। আচমকা আশ্চর্য কোনো ঘটনা ঘটে যায় একদিন। যেমন আজ হলো। কাজ ভুলে অংশুপতি হতভাগ চেয়ে রইল অনেকক্ষণ। কথা ফুটল তারও অনেক পরে, তুমি তুমি নয়ন বৌঠান না? চিনতে পেরেছে তাহলে? নয়নতারা আলগাভাবে ঘোমটা সরালো কপাল থেকে। এক মাথা মিটে সিঁদুরে জলজল করছে সিথি, টকটকে লাল এতখানি চাকতি টিপ কপালে। প্রথমটা চিনে উঠতে অসুবিধে হয় বই কি। কি ছিল, কি হয়েছে এ বছরে? বছর যেন? 4 না 6? সেই রোগাভোগা চেহারাটা আর তো নেই নয়নতারার। দেখলেই বোঝা যায় দিব্যি সচ্ছলতায় আছে। থাকবে নাই বা কেন? নতুন স্বামী, দোকান দিয়েছে মহকুমা শহরে। হাটে ঘাটে আর ঘুরে বেড়াতে হয় না। শাড়ি ধুতির সঙ্গে জামা প্যান্টের কাপড়ও নাকি রাখছে আজকাল দোকানে। এত খবর অংশুপতি পায় গঞ্জের নটবর হাজরার কাছ থেকে। নিজের দোকানের মাল তুলতে গিয়ে তার কাছেই শোনা নয়নতারা নাকি আরও 2 ছেলের মাও হয়ে গেছে ইতিমধ্যে। তারা কেউই কানা খোড়া নয়। কথাটা মনে পড়তেই অংশুপতি আর চোখে একবার দেখে নিল সিঁড়িতে বসা দুঃখী ছেলেটাকে। দড়ি বাঁধা সস্তা দামের একটা প্যান্টুলুন মাত্র পরনে, খোলা গায়ে প্রকট বুকের খাঁচা, তেলবিহীন রুক্ষ চুল, কাঙাল। অংশুপতির 2 ভুরু জড়ো হলো। এতদিন পর এদিকে কি মনে করে? নয়নতারা? কেউ যেন শুনতে না পায় এমনভাবে ফিসফিস করল নয়নতারা। ওদিক পানে এসো তো বলি। ভোরবেলায় দোকানে এখন খদ্দের গজগজ। এ যদি চাল চাইছে তো ও চাইছে কেরোসিন তেল। দোকান ছেড়ে ওঠা মুশকিল। অংশুপতি তবু ঝপ করে না বলতে পারল না। কৌতূহল হামা টানছে মাথায়। নিচু স্বরে বলল, ঠিক আছে, বসো একটু। ডাউনে গাড়ি ঢুকছে স্টেশনে। নয়নতারা সরে দাঁড়ালো একধারে। চওড়া পেরে তাঁত শাড়িতে আরও ভালো করে ঢেকে নিল মুখ, যেন কেউ চিনে না ফেলে। ভিড় একটু কমতে মেঠো পথের দিকে গেল 2-4 পা। কি ভেবে ফিরল আবার। স্থির হয়ে কয়েক পলক দেখল অভাগা ছেলেটাকে। এগোতে গিয়েও এগোলো না। ঘোমটার ফাঁক দিয়ে অস্থির চোখে অংশুপতিকে দেখল।
অংশুপতিও আড়ে ঢাড়ে দেখে নিচ্ছে মেয়ে মানুষটাকে। কি মতলবে এসেছে এখানে এতদিন পর? ট্রেন থেকে নেবে ছেলের সঙ্গেই কথা বলছিল প্রথমে। কি বলেছে কে জানে। অন্ধ চোখে মনের ভাষাও ছাই ফোটে না। অংশুপতি ক্রমে অধৈর্য হলো। নয়নতারা ফের যাচ্ছে ছেলের দিকে। অংশুপতি এক লাফে নেবে এলো দোকান থেকে, একেবারে নয়নতারার পথ আগলে দাঁড়িয়েছে। কি বলতে চাও চটপট বলে ফেলো তো। আশপাশের লোকজনের কৌতূহলী দৃষ্টি দুজনের দিকে, তবে নয়নতারাকে দেখলে ঝপ করে চিনতে পারবে না কেউ। দুধ কুমড়োর মানুষও এদিকে এখন বিশেষ কেউ নেই, তবু নয়নতারা ঘোমটা সরালো না একটুও। কালা মুখ দেখাতে বুঝি লজ্জা পাচ্ছে। কাপড়ের ফাঁক দিয়ে মৃদু গলায় বলল, ছেলেটাকে নিয়ে যেতে এসেছি ঠাকুরপো। দুধ কুমড়োর অংশুপতি চকিতে গোটা গায়ের মাতব্বর হয়ে গেল যেন। কড়া গলায় জেরা শুরু করলো, কেন? বারে, নিজের ছেলেকে নিজে নিয়ে যাব না। অংশুপতির গলা কঠিন হলো আরও। কিসের ছেলে তোমার? কে ছেলে? ফেলে পালানোর সময় মনে ছিল না? নয়নতারা মাথা নাবালো। দেখো বাপু, এতদিন পর তোমার এখানে আসা ঠিক হয়নি। তোমার শাশুড়ি জানলে পরে বলেই খেয়াল হলো। আরে, নয়নতারা তো বিয়ে করেছে ফের। আগে শ্বশুরঘর ত্যাগ করে বিধবা কপালে সিঁদুর এঁকে কথাটাকে গপ করে গিলে নিল অংশুপতি। মানে তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই তার, বুঝলে? কেউ না দেখুক, আমরা তো দেখেছি। অন্ধ ছেলেটাকে কি কষ্টেই না মানুষ করেছে বুড়িটা, কত দুঃখে শোকে তাপে। সহসা নয়নতারা কেঁদে উঠল ফোঁচ ফোঁচ করে। কাঁদতে কাঁদতে অংশুপতির পায়ের গোড়ায় পড়ে যায় আর কি। অংশুপতি সামান্য নরম হলো। ফোঁপানোর কি আছে? যাও না, ছেলেকে গিয়ে বলো একবার, সে যদি নিজে থেকে যেতে চায়। তুমি একটু তাকে বলে দাও না। নয়নতারা নাক টানল। বলে দাও না যে আমিই তার মা। কেন? আমি কেন? তুমি তাকে বলনি? বলেছিলাম। ঘোমটা দিয়ে চোখ মুছল নয়নতারা। কতবার করে তো বললাম, সে মোটে বিশ্বাসই করতে চায় না। বলে মা নাকি তার পাখি হয়ে বাসা বেঁধে আছে ইছেপুরের কোন শিমুল ডালে। বলতে বলতে আবার ঝুঁকেছে। তোমার পায়ে পড়ি ঠাকুরপো, তুমি বললে সে বিশ্বাস করবে। অংশুপতি কয়েক পা পিছলো এবার। বিষয়বুদ্ধি চিরিক চিরিক করে যেন টোকা দিচ্ছে মাথায়। ভেবে নিতে কয়েক মুহূর্তের বেশি সময় লাগলো না। বুড়িটার সঙ্গে একটু বেইমানি করা হয়, তা হোক, এ সুযোগ ছাড়া বুদ্ধিমানের কাজ হবে না। আর আর এমন কী বা বেইমানি? মা যদি সত্যি সত্যি ছেলে নিতে আসে, তাহলে তার কাছে ফিরে যাওয়াই তো ধর্মের কাজ। ছেলেটাও কবে থেকে পথ চেয়ে বসে আছে, তা বলে মা যে অন্যায়টা করেছে তার মাসুল দেবে না? মূল্য ছাড়া কিছু কি পাওয়া যায় এই দুনিয়ায়? অংশুপতি গলার সঙ্গে বিবেকটাকেও ঝেড়ে পরিষ্কার করে নিল। হ্যাঁ, এরকমভাবে গলা ঝেড়ে সে বলল, বলতে পারি, তার বদলে কিছু টাকা দিতে হবে। প্রস্তাবটার জন্য আদৌ তৈরি ছিল না নয়নতারা। হুট করে তার উত্তর করতে পারল না, সেই জন্য। ঘোমটার জন্য মুখের ভাবটাও তার বোঝা যাচ্ছে না। অংশুপতি আরও ভালো করে গলা ঝাড়ল। হ্যাঁ, ভাবো, ভেবে দেখো, আমি ছাড়া এ চত্বরে আর কেউ চেনে না তোমাকে। তোমার নিজের পেটের ছেলেও না। যারা চেনে তাদের কাছে যদি যেতে চাও, যেতে পারো। দেখো গিয়ে গায়ে, তারা যদি তোমার পুজো আচ্চা করে ছেলে কুলে তুলে দিতে পারে তো। অংশুপতি এক দৃষ্টে তাকিয়ে আছে ঘোমটার দিকে। ঘোমটা না ফাতনা, নড়েও না চড়েও না। অংশুপতির চোখ জলজল করছে আশায়। শেষে ফাতনা ডুবল। কত দিতে হবে? 500। 500? 500? নয়নতারার গলা কেঁপে গেল। ঠিক আছে, অন্তত 300 দিও। নয়নতারা মাথা দোলালো। খুব বেশি চিন্তার অবকাশ নেই। আজ সে ছেলে নিয়ে যেতেই এসেছে। কটা বছর গুমড়ে গুমড়ে মরেছে শুধু, সাহস করে আসতে পারেনি কিছুতেই। শেষে ঘরের মানুষটা ভরসা দিতে ডান হাতে ঘোমটা ধরে অংশুপতির দিকে সোজাসুজি তাকালো। অত তো কাছে নেই। কত আছে? কত আর? এই 50 মতন মাত্র। তোমার তো এখন রমরমা অবস্থা। অংশুপতি ঠোঁট বেঁকালো। অত কমে হবে না। ছেলে ফেরত নেবে, পাপ কাজ করাবে আমাকে দিয়ে। ঠিক আছে। নয়নতারার মুখ ঘুরল অন্ধ ছেলের দিকে। 2-4 দিন পরে এসে বাকিটা দিয়ে যাব। তাহলে তখনই ছেলে নিয়ে যেও। দোকানের সাইনবোর্ডটার দিকে তাকালো অংশুপতি। মনে রেখো, এখান থেকে ছেলে নিয়ে যেতে হলে ওই 300ই শেষ কথা।
নয়নতারা তবুও নিথর দাঁড়িয়ে। কিছুক্ষণ পর মন্থর পায়ে হাঁটতে লাগলো স্টেশনের দিকে। সিঁড়ি দিয়ে ওঠার সময় ছেলের সামনে দাঁড়িয়ে পড়ল। উবু হয়ে বসে খানিক আদর করল ছেলেকে, নিচু গলায় বললও কিছু। তারপর আশপাশের লোকের চোখ বাঁচিয়ে 50 টাকার নোটখানা গুজে দিল ছেলের ছেঁড়া কাঁথার নিচে। সাঁঝবেলাতে নাতিকে নিতে এসে হাউমাউ করে উঠল ঠাকুমা বুড়ি। ওরে ও অংশুপতি, অংশুপতি রে, দেখে যা কি সর্বনাশ হয়েছে। অংশুপতির দোকান থেকে নিতান্ত নিরীহ মুখে নেবে এলো। কি হয়েছে মাসি, চিল্লাচ্ছ কেন? চিল্লাবো না, এই দেখ কি হয়েছে। সতু বলছে তার মা হারামজাদি আজ নাকি এসছিল। এই দেখ, গোটা একটা 50 টাকার নোট দিয়ে গেছে তাকে। তাই নাকি? অংশুপতি আরও অবাক ভাব আনলো মুখে। কখন এসেছিল? কই, আমার তো চোখে পড়েনি। আমি দেখেছি, আমি। হরু দমকা হওয়ার মতন চিৎকার করে উঠল চা দোকান থেকে। তুমিও তো কতক্ষণ গুজগুজ করলে তার সঙ্গে। আয় তুই চুপ কর তো, অংশুপতি জোরে ধমকে ওঠে। সে কেন সতুর মা হতে যাবে? তাকে তো আমি চিনি। সে হলো ওই দালালপুরের মণ্ডলদের নতুন বউ। ওর দাদা ছিল আমার ন্যাংটাবেলার বন্ধু। হ্যাঁ গো মাসি, বংশী সায় দিল। খুব বড়লোকের বউ বলে মনে হলো। ও মা গো, বুড়ি কপালে চোখ তুলল। সে এত টাকা দিয়ে গেল সতুকে? কেন দিল? আরে কেন আবার, মায়া জেগেছে বোধ হয়। সে তোমার নাতিকে দেখলে কার না মায়া জাগবে বলো। নিখুঁত অভিনয়ে দিব্যি বুড়িকে ভুলিয়ে ফেলল অংশুপতি। ধুলো ছিটলো আর 5টা চোখেও। সঙ্গে সঙ্গে মনে আফসোসও আসছে বড়। তার চোখ এড়িয়ে নয়নতারা কখন চালান করলো টাকাটা। শতদলের দিকে চোখ কুচকে তাকালো। এত কথার মাঝেও চুপ করে বসে আছে ছেলেটা। একসময় ঠাকুমার কাঁধ আঁকড়ে উঠে দাঁড়ালো। অন্ধ চোখ দুটো কষ্ট ব্যথায় ছলছল করছে কি সতুর? নাতি ঠাকুমা গাঁয়ের পথে অন্ধকারে মিলিয়ে যেতে অংশুপতি মনে মনে বলল, মাপ করে দে বাপথন, মন খারাপ করে থাকিস না। তোর মনের ইচ্ছে আমিই পূরণ করে দেব। সবুর কর, আর 2 দিন সবুর কর। হ্যাঁ, সবুর করা। এ পৃথিবীতে সবুর তো করছে সবাই। শততল যদি করে তার মায়ের জন্য, অংশুপতি করে টাকার। শততলের ঠাকুমা যদি পথ চেয়ে থাকে সুখের, তো রেবতী বৈরাগী দিন গুনছে সুন্দরের। অমন যে ন্যালা খ্যাপা আধবুড়ি বেশ্যাটা, সেও দেখে জীবনভর খুঁজে বেড়ালো সেই নাগরটাকে। অষ্ট না বিষ্টু যার নাম, আসবে বলে কথা দিয়েও যে আর ফেরেনি কোনো দিন। এভাবেই জীবনের জন্য প্রতীক্ষা ফুরোলে তবে কি মৃত্যু আসে, নাকি মৃত্যুতেই শেষ হয় প্রতীক্ষা? কে জানে। একেবারে শেষকালে আধপাগলি রাজকুমারী নাকি দেখা পেয়েছিল সে নাগরের। সত্যি কি পেয়েছিল? ঘটনা যাই হোক, গল্প কিন্তু মুখে মুখে রটে গেছে অনেক দূর পর্যন্ত। এ স্টেশন থেকে সে স্টেশন, এ গাঁ থেকে সে গাঁ। হরু বলে, বুঝলে অংশুদা, আমার এক বন্ধু নিজের চোখে দেখেছে। শম্পানগর স্টেশনে দাঁড়িয়েছিল রাজকুমারী। বোধহয় এদিক পানেই আসছিল। না রে, এদিক পানে নয়। বংশী চোখ ঘোরায়। শহরের দিকে যাওয়ার মন ছিল। তা হলো কি, একটা এই ছোকরা মতন মানুষ দাঁড়িয়েছিল অন্য পারে, রেলিংয়ের ধারে। একটু বুঝি রোগা মতন গড়ন, বড় বড় চোখ। ইচ্ছেপুরের দিকে না কোথায় থাকে। তাকেই দেখে মেয়ে ছেলেটা। ছোকরা মতন? অংশুপতি বারবার জিজ্ঞাসা করায় প্রশ্নটা আবারও ছড়ে ছেলেগুলোর দিকে। হিসেবটা মেলাতে পারে না কিছুতেই। ছোকরাই যদি হবে, তবে সে আধবুড়িটার নাগর হয় কি করে? ওই তো হলো কথা। হরু মাথা নাড়ে। এ না হলে বলে পাগলের বেরেন। পাগল বলেই না ছেলের বয়সী ছেলেটাকে জাপটে ধরল অমন করে। সঙ্গে সে কি গান ফাটানো চিৎকার, পেয়েছি গো পেয়েছি গো, এতদিনে খুঁজে পেয়েছি। অংশুপতি বলল, শুনলাম ছেলেটা নাকি ছাড়িয়েও নিয়েছিল নিজেকে। নিত্য ফোড়ন কাটে। সে তো খানিক ধস্তাধস্তির পরে গো। প্রথমটা সেও তো ঘাবড়ে মাবড়ে একসা। বলে, করো কি মাসি, করো কি? রাজকুমারীর রং কাদা সবই নাকি তার শরীরে ল্যাবড়া লেবড়ি তখন। এ হে হে, আফসোস করে অংশুপতি। এ হে হেই বটে, বলে হারু। ছেলেটা তো নিজেকে ছাড়িয়ে নিয়ে লাইন টপকে ওপারে চলে গেছে। রাজকুমারীও তাকে তাড়া করতে করতে একেবারে রেল লাইনের মধ্যিখানে। কিসে কাটা পড়ল, আপে না ডাউনে? জিজ্ঞেস করে অংশুপতি। আপেই বুঝি,
বলল হারু। না না, ডাউনের গাড়ি ছিল, পাশ থেকে কে যেন বলে। অংশুপতি মুখটাকে করুণ করে। মেয়ে মানুষটা বড় মজা দিত গো এসে, রুটিটা গুড়টা চাইতো, বলতে বলতে হয়তো বা কোনো খদ্দেরের কাছ থেকে পয়সা নিতে ব্যস্ত হয়ে পড়ে। সন্ধ্যের মুখে এখন রোজই একবার করে শোকসভা বসছে রাজকুমারীর জন্য। অংশুপতির আম কাঠের তক্তাটাতে এসে জড়ো হয় সকলে। টাটকা টাটকা মারা গেলে মানুষ তাকে স্মরণ করবে না দুদিন? টাটকাই তো। সেই যে সেদিন নয়নতারা এলো, তার পরের দিনই তো মরল রাজকুমারী। তারপর আর কটা দিনই বা গেছে? শুক্রটা বাদ দিলে শনি রবি সোম 3 দিন। সভা করতে করতে অংশুপতি মাঝে মাঝে ভাঙা সিঁড়িটার দিকে তাকিয়ে বড় শ্বাস ফেলে। কদিন ধরে শতদলটাও তো আর আসছে না। সেই যে সেদিন কানে কানে কি বলে গেল নয়নতারা, তারপর থেকে ছেলের ধুম জ্বর। কালকে দালালপুরের ডাক্তারের কাছে নিয়ে গেছিল রেবতী বৈরাগী। বৈরাগীকে এখন একটু আধটু এড়িয়েই চলছে অংশুপতি। যে যাই বলুক, লোকটার চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলা যায় না। 5 জনে 5 কথার মধ্যেও অন্যমনস্ক হয়ে পড়েছে অংশুপতি। নয়নতারা পরদিনই সন্ধ্যের সময় এসেছিল আবার গোপনে। পিপুল গাছের তলায় নয়নতারা দিয়ে গেল 300 টাকা অংশুপতিকে। অংশুপতি সেদিন রাতে মদ খেয়ে প্রায় টলতে টলতে বৈরাগীর বাড়ির কাছে গিয়ে পড়ে যায়। বৈরাগী তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে এসে ধরে অংশুপতিকে। অংশুপতি বলে, শতদলকে পাঠিয়ে দেব তার মায়ের কাছে। বৈরাগী বলে, কেন? মায়ের কাছে কেন যাবে? ছেলেটাকে কি তুমি মেরে ফেলতে চাও? বৈরাগী বলে, কেন? মরার কি আছে? মায়ের ছেলে মায়ের কাছে যাবে। বৈরাগী বলে, স্বপ্ন চলে গেলে ছেলেটার আর রইল কি? বৈরাগী একদম নিচু গলায় ফিসফিস করে উঠল, স্বপ্ন নিয়ে যে কদিন বাঁচে মানুষ, সে কদিনই তো সত্যিকারের বেঁচে থাকা গো। কথাটা গিয়ে কোথায় যেন ধাক্কা মারছে। নেশা ছুটে যাচ্ছে অংশুপতির। বৈরাগীর হাত ছাড়িয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। অন্ধকার ডিঙিয়ে হাঁটছে থপ থপ। কথাটা মন্দ বলেনি তো বৈরাগী। থাক তবে, নয়নতারাও অপেক্ষায় থাক, ছেলের মতো, ছেলের স্বপ্নের মতো। টাকাটা তাকে ফিরিয়ে দিলেই হবে। সাপুইদের পুকুর পাড় অবধি গিয়ে থপ করে বসে পড়ল পাড় মাতাল মানুষটা। জলের গায়ে ওটা কার মুখ? রাজকুমারীর না? ভেসে উঠছে, মিলিয়ে যাচ্ছে। কাল কি হবে কে জানে। তবে এখন হঠাৎ গান আসছে অংশুপতির বুকে। আশ্চর্য! ঘাসের ওপর থেবড়ে বসে মানুষটা হেরে গলায় গান ধরেছে। বুকের গাঙে আসছে তুফান। গাইতে গাইতে হু হু করে জল নেমেছে ঘোর বিষয়ীর ঘোলাটে চোখ বেয়ে। আকাশ থেকে জলের বুকে ঝুঁকে পড়ে রাতের তারাগুলো, মন দিয়ে শুনছে সেই গান। একটা সময় আসে মানুষের, যত অপরাধী করুক না কেন, যত বিষয়ই হোক না কেন, তার একটা পরিবর্তন হয়। তার ভেতরের চেতনা জাগে, তার মনের অনুভূতিগুলো সচল হয়, তারা জেগে ওঠে। তখনই তো সে মানুষ হয়, তাই না? এবং তখন সে বুঝতে পারে তার জীবনের কি কি ভুল সে করেছে। বড় সুন্দরভাবে আজকের এই গল্পটিতে মানুষের সেই চেতনা জাগার কথা আমরা শুনলাম। কেমন লাগলো আপনাদের? ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একসাথে চলার একান্ত অনুরোধ রইল। রাখবেন তো? সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।